সিকিউরিটির যে প্রতিযোগিতা চলতেছে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আমেরিকা, আর উদীয়মান বড় পাওয়ার হচ্ছে চায়না। একটা উপহার দেওয়ার পেছনে যদি আপনার কোনো কূটনৈতিক উদ্দেশ্য থাকে বা একটা ভালো জিনিস ঘটাইতে গিয়ে আপনি যদি একটা খারাপ জিনিস ঘটান, এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রোজান হর্স। তার মানে চায়নার মিলিটারি গ্রোথ থাকবে, সেটা অ্যাগ্রেসিভলি না। 21 শতকের তৃতীয় দশকে এসে জিওপলিটিক্যাল একটা অন্যতম হটস্পট হচ্ছে দক্ষিণ চীন সাগর। এখানে যে এই সাগরটা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে দক্ষিণ চীন সাগর, এবং দক্ষিণ চীন সাগরের অধিকাংশ জায়গায় চায়না ঐতিহাসিকভাবে তাদের ছিল দেখে তারা নিজেদের হিসেবে দাবি করে, এবং নিজেদের দাবি করার জন্য তারা টোটাল 9টা ড্যাশ লাইন, আগে ছিল 9 ড্যাশ লাইন, এখন আবার আরেকটা ড্যাশ লাইন করে তাইওয়ানকে নিজেদের মধ্যে নিয়ে নিছে, এখন হয়ে গেছে 10 ড্যাশ লাইন। অর্থাৎ 10 ড্যাশ লাইনের মধ্যে যত দ্বীপ যত সমুদ্র যা আছে এইখানে একচ্ছত্র চায়না তার আধিপত্য বা চায়না নিজের বলে দাবি করে। তাইওয়ানকে তো আগে থেকেই নিজের বলে দাবি করে, তাদের দাবি আরও স্ট্রং করেছে এই 10 ড্যাশ লাইনের ফলে। তো এটাকে জিওপলিটিক্সের ভাষায় বলা হচ্ছে ফোর্সফুল রিইউনিফিকেশন। মানে তাইওয়ান তো একসময় চায়নারই ছিল, তো আবার চায়না নিজের করে নিচ্ছে, অর্থাৎ রিইউনিয়ন করতে চাচ্ছে, এবং এটা ফোর্সফুলি। তো চায়না যে সমুদ্র নিজেদের দাবি করে, এইখানে যে হলুদ রাষ্ট্রটা নিচের যে দ্বীপ দ্বীপ দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিলিপাইন। সো ফিলিপাইনের সমুদ্রের মধ্যেও চায়না ঢুকে গেছে, চায়না মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়ার সমুদ্রের মধ্যে ঢুকে গেছে, ভিয়েতনামের সমুদ্রের মধ্যে ঢুকে গেছে, এই যে অন্যান্য রাষ্ট্রের সমুদ্রের মধ্যে ঢুকে গেছে। সো এই অঞ্চলটা একটা বড়সড় উত্তেজনার জায়গাও হয়ে গেছে, কেননা যে নামগুলো বলতেছি সেটা ভিয়েতনাম বলেন, ফিলিপাইন বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ব্রুনাই বলেন, এদের সাথে চায়নার যে টাই, এর চাইতে এদের সাথে বেশি বন্ধুবন্ধু সম্পর্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের। আর বর্তমান যে পাওয়ার পলিটিক্স বা সিকিউরিটির যে প্রতিযোগিতা চলতেছে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আমেরিকা, আর উদীয়মান বড় পাওয়ার হচ্ছে চায়না। এবং চায়নার এই উদীয়মান বড় পাওয়ারের পেছনে সবচেয়ে বড় যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে চায়নার অর্থনীতি। এবং চায়নার এই ইকোনমিক গ্রোথটা টোটালটাই কিন্তু এক্সপোর্ট বেস, মানে চায়না তার প্রোডাক্ট বিশ্বে রপ্তানি করে, এক। আর দুই হচ্ছে চায়না তার জ্বালানি সম্পদ বাইরে থেকে আমদানি করে। তার মানে জ্বালানি আমদানি এবং তার পণ্য রপ্তানি, অর্থাৎ এই আমদানি এবং রপ্তানির উপরেই চায়নার টোটাল বাণিজ্য, মানে চায়নার হাট টিকে আছে। এবং চায়নার এই যে হলুদ রাষ্ট্রটাই হচ্ছে চায়না, এর উপরের দিকে যত অংশ এটা কিন্তু ল্যান্ডলক, এবং এই সমস্ত জায়গা অত বেশি ডেভেলপড জায়গা না। এদিকে পাহাড় টাহাড়, মরুভূমি টরুভূমি এইগুলো আছে, এই সমস্ত জায়গা কিন্তু এত বেশি ডেভেলপড না। বিশ্বের যত বাণিজ্য হয় 80%-এরও বেশি বাণিজ্য হয় সমুদ্রপথে, কেননা এইটা ইকোনমিক্যালি সবচেয়ে বেশি সহজ বাণিজ্য। একবার বেশি পরিমাণ পণ্য অল্প টাকায় পাঠানো যায়। এবং চায়নার যে বড় বড় সমুদ্র বন্দর সবই কিন্তু এই পূর্ব দিকের সীমান্তে, আর এই জায়গা দিয়েই কিন্তু দক্ষিণ চীন সাগর। এবং চায়নার বড় ধরেন একটা সমুদ্র বন্দর থেকে চায়নার জাহাজ এই দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগর হয়ে বিশ্বের অন্য দেশের সাথে বাণিজ্য করে, বা পশ্চিম এশিয়া থেকে তার তেল গ্যাস কিন্তু এই একই পথে যাতায়াত করে। তার মানে চায়নার এক্সপোর্ট বা চায়নার ইম্পোর্ট ম্যাক্সিমাম জাহাজ কিন্তু এই দক্ষিণ চীন সাগরকে অতিক্রম করে। তাহলে আপনার জাহাজ দক্ষিণ চীন সাগর অতিক্রম করতেছে, দক্ষিণ চীন সাগরে আপনার পুলিশিং ব্যবস্থা থাকতে হবে, আপনার পুলিশ থাকতে হবে যেন আপনার জাহাজকে প্রোটেক্ট করে রাখে। জাতীয় স্বার্থের কথা বলেন, এটা চায়নার জন্য খুবই জরুরি এবং খুবই প্র্যাকটিক্যাল এটা। এখন ব্যাপারটা আমরা একটু বুঝি। ধরেন চায়নার থেকে একটা পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে হচ্ছে ধরেন ইউরোপে, এই জায়গা দিয়ে ইউরোপ আছে, ইউরোপে চলে যাচ্ছে। এখন এটা বায়ারকে, এই বায়ার হচ্ছে ইউরোপের একটা কোনো কোম্পানি। তো এই সমস্ত জায়গায় যদি চায়নার নিরাপত্তা না দিতে পারে, ধরেন এই জায়গা যেহেতু আশপাশে একটু দ্বন্দ্বওয়ালা লোকজন আছে, এবং আমেরিকা ধরেন এদের সাথে মিলিত হয়ে এই জায়গাতে চায়নার কিছু জাহাজের উপর কিছু অপারেশন চালালো, তাহলে এই রাস্তায় চলাচলের সময় চায়নার কোনো জাহাজ নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। তখন ওই বায়ার কিন্তু তার পণ্য চায়না থেকে আমদানি করতে চাবে না, কেন নিরাপত্তা হুমকি আছে। কেননা আমি যে পণ্য আমদানি করতেছি আমি তো টোটাল পুঁজি দিচ্ছি এটার পেছনে, আমার টোটাল ব্যবসা ওই জাহাজে, ওই জাহাজ যদি ক্ষতিগ্রস্ত হয় আমি তো দেউলিয়া হয়ে যাব। সো এই রিস্ক কেউ নিতে যাবে না। তার মানে চায়নার যে বাণিজ্যের রেপুটেশন, এই রেপুটেশনে কিন্তু যে কোনো মুহূর্তে একটা
মানে ধাক্কা লেগে যেতে পারে এবং বাণিজ্য ডাউন খেয়ে যেতে পারে। আর চায়নার ইকোনমি ডাউন খেলে চায়নাই ডাউন খেয়ে যাবে, মানে চায়না টোটাল টিকেই আছে তার ইকোনমির উপর বেস করে। সেই জন্য এখানে পুলিশিং খুবই জরুরি। স্পার্টলি আইল্যান্ড আছে, মানে অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডের সমষ্টি, বা এইখানে যে প্যারাসেল দ্বীপপুঞ্জ আছে, এই সমস্ত দ্বীপপুঞ্জে চায়না প্রচুর পরিমাণে তার নৌঘাঁটি এবং মিলিটারি ঘাঁটি স্থাপন করছে। এখানে কয়েকটা বিমান ঘাঁটিও আছে, যেটা আমরা আগের পর্বে আলাপ আলোচনা করেছি। এবং আগের পর্বে ওই দক্ষিণ চীন সাগরের ফেরি ক্রস রিপে একটা স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং দেখেই বোঝা যাচ্ছে এটা একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে, এবং এটা কিন্তু আর্টিফিশিয়ালি মানে বানানো দ্বীপ। এবং এইখানে কিন্তু দেখেন বিমানের রানওয়ে দেখা যাচ্ছে, তার মানে এটা একটা এয়ারবেস। এইখানে আবার কতগুলা জাহাজ স্টোর করার জন্যও কিন্তু দেখা যাচ্ছে, তার মানে এটা একই সাথে একটা নেভাল বেস। তার মানে দক্ষিণ চীন সাগরের এই জায়গা থেকে চায়নার একটা যুদ্ধ বিমান উড়াল দিতে পারে, এইখানে চায়নার যুদ্ধ জাহাজ বসে থাকতে পারে এবং এই অঞ্চলে নজরদারি করতে পারে। এইরকম কয়েক ডজন এইরকম আপনার তাদের নেভাল বেজ আছে, এবং ম্যাক্সিমাম নেভাল বেজ যুদ্ধের সময় কাজ করতে না পারলেও অযুদ্ধের সময় এই সমস্ত জায়গায় চায়নার নিরাপত্তা বা পুলিশিং করতে পারে, মানে নজরদারি করতে পারে। তো চায়নার ব্যাপক মিলিটারি অবস্থান এবং সমুদ্রকে নিজের বলে দাবি করার ফলে এর আশপাশের যে রাষ্ট্রগুলো আছে অবশ্যই চায়নার সাথে দ্বন্দ্বে জড়াবে, খুব স্বাভাবিক। কেননা আন্তর্জাতিক ইউনিক্লস আইনে ফিলিপাইন যতটুকু সমুদ্র পাবে তার ভেতরে চায়নার 10 লাইন চলে আসছে, তার মানে অবশ্যই ফিলিপাইন এখানে কথা বলবে। তো ফিলিপাইন এই জায়গাতে এই হচ্ছে যে এই যে যে ছিটানো ছিটানো দেশটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফিলিপাইন। আর এই যে দেখেন ছোট 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 যে দ্বীপ, এই দ্বীপগুলাই হচ্ছে স্পার্টলি আইল্যান্ড। এবং স্পার্টলি আইল্যান্ডের ভেতরে এই যে নীল দাগটা, এইটুকু সীমানা কিন্তু পাবে হচ্ছে ফিলিপাইন আন্তর্জাতিক আইন অনুযায়ী। কিন্তু চায়না চলে আসছে এই লাল দাগ 10 লাইনের লাইন হচ্ছে এইটা। তার মানে ফিলিপাইনের ভেতরে সে কতটা ভেতরে চলে গেছে। যখনই আপনার ভেতরে অন্য কেউ চলে আসছে তখন আপনি নানান অ্যাক্টিভিটি করবেন এবং সেই অ্যাক্টিভিটি দিয়ে আপনি আপনার দাবিকে বাস্তবায়ন করার ট্রাই করবেন। ফিলিপাইন এখানে একটা ইউনিক ব্যবস্থা গ্রহণ করছে। ইউনিক ব্যবস্থা হচ্ছে এই স্পার্টলি আইল্যান্ডের ঠিক এইরকম জায়গায় একটা দ্বীপ আছে, বা স্পার্টলি আইল্যান্ডের একটা পার্ট, তার মানে ওইটা একটা দ্বীপ বাট নিমজ্জিত, মানে হালকা পানি আছে ওইটার উপর দিয়ে, যেটার নাম হচ্ছে সেকেন্ড থমাস শোল। সেকেন্ড থমাস শোলে ফিলিপাইন যে কাজ করছে তাদের একটা নষ্ট ভাঙা জাহাজ, যেটার নাম হচ্ছে সেরা ম্যাড্রি। এই সেরা ম্যাড্রিকে 1999 সালে খুবই দক্ষভাবে ওই সেকেন্ড থমাস শোলে ফিলিপাইন রেখে আসছে। এই হচ্ছে সেই সেরা ম্যাড্রি, বিশাল বড় একটা জাহাজ, এবং এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভাঙাচোরা একটা জাহাজ, এবং এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী টাইমকার জাহাজ আর কি। এইটা হচ্ছে পড়ে আসছে 1999 সাল থেকে আজ 2025 পর্যন্ত। তো এর উপরে তো যেহেতু ফিলিপাইনের জাহাজ, তো এর উপরে কিন্তু স্টিল ফিলিপাইনের নৌবাহিনী আছে, আর এই নৌবাহিনী এখানে অবস্থান করতেছে এই জাহাজকে পাহারা দেওয়ার জন্য। এবং নিয়মিত এই যে মিলিটারিগুলো আছে তাদেরকে রসদ সাপ্লাই দিতে হয়, তাদের খাবার দিতে হয়, তাদের ওষুধ দিতে হয়, তাদের গোলাবারুদ দিতে হয়। তো রিসাপ্লাই মিশন কিন্তু নিয়মিত এখানে যায়, যে খাবার টাবার দিয়ে চলে আসে। এখন ফিলিপাইন এই কাজটা কেন করলো? ফিলিপাইন এই কাজটা করলো, ধরেন আপনি যখন যদি একটা জমি কিনেন, আপনি জমি কিনে কি হয় প্রাচীর দেন বা খুঁটি গাড়েন না, একটা খুঁটি গাড়েন বা একটা আল দেন, বলেন যে এই সীমানাটা আমার। এইটা হচ্ছে ফিলিপাইনের গাড়া একটা খুঁটি, এই জাহাজ ইটসেলফ একটা খুঁটি, যে এই সেকেন্ড থমাস শোল আমার, ওই জায়গা আমার একটা ভাঙা হোক, আমার একটা জাহাজ আছে, আমার সম্পদ ওই জায়গায় আছে, সো ওইটা আমার। সো দাবিকে আরও বেশি স্ট্রং করার জন্য ফিলিপাইন এই জিনিসটা রেখে আসছে, এবং এইটাকে বলা হচ্ছে ডিটারেন্স ডিপ্লোমেসি, প্রতিরোধমূলক কূটনীতি। ফিলিপাইন তার একটা সম্পদ ওইখানে রেখে সে চায়নাকে প্রতিরোধ করতেছে, না তুমি আসবে না, এটা আমার জায়গা। মানে এত মানে বিশ্ব বা রাজনীতিতে, ভূ রাজনীতিতে এইরকম আজব ঘটনা ঘটে। মানে যে যার যা আছে তাই দিয়ে সে মূলত তার দাবি বাস্তবায়ন করতে চায়, যে কোনোভাবে যেখান দিয়ে সে তার একটু কথা বলার জায়গা পাবে ওইটাকে ব্যবহার করে সে তার দাবি বাস্তবায়ন করতে চাবে। সো সেরা ম্যাড্রি হচ্ছে এইরকম একটা উদাহরণ। এবং কিছুদিন আগে এই সেরা ম্যাড্রিতে যে রিসাপ্লাই মিশন যায়, তাতে চায়নার মিলিটারি ওয়াটার গান মারছে, মানে চায়নার নৌবাহিনী থেকে, নৌবাহিনীর জাহাজ থেকে স্প্রে করে পানি মারা হয়েছে যে তোরা আসবি না, রিসাপ্লাই মিশন বন্ধ করে দেওয়া। এবং
ফিলিপাইন দাবি করছে মিলিটারি গ্রেড লেজার মারছে। মিলিটারি গ্রেড লেজার, আপনারা যে লেজার লাইট দেখেন, মিলিটারি গ্রেড লেজার যদি মারা হয় তাহলে যে চোখে লাগবে ওই চোখ সাথে সাথে দৃষ্টিশক্তি হারাবে, এত পাওয়ারফুল। এদেরকে সরিয়ে দিতে চাচ্ছে যে তোমরা আর এই জায়গায় আসবা না, এই সেকেন্ড থমাস শোল্টল যা আছে এই জায়গাটা আমাদের। এখন আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন, ধরেন এই হচ্ছে আপনি আর এটা হচ্ছে আপনার একটা শত্রু। তাহলে আপনার শত্রু যদি ধীরে ধীরে বড় হয় এবং শত্রু যদি আপনার এরকম হয় যে ধীরে ধীরে সে আপনার হুমকি হয়ে দাঁড়াতে পারে, তখন আপনি কিন্তু দুইজনের মাঝে একটা দেয়াল দিবেন, যেন এই দেয়াল পার করে এসে আমাকে অ্যাটাক না করতে পারে। এখন এই দেয়ালটা হতে পারে দৃশ্যমান, এই দেয়ালটা হতে পারে অদৃশ্যমান, বাট আপনি একটা দেয়াল দিবেন। সো আপনি নিরাপত্তা চান, তাতে আপনি যতই পাওয়ারফুল হন না কেন। আমরা যদি বিশ্বের মানচিত্রটা দেখি, এই হলুদ যে দেশটা আছে, এই হলুদটা এটা হচ্ছে চায়না, এবং এই চায়না থেকে যদি আমরা ধীরে ধীরে পূর্ব দিকে যাই, তাহলে এই পূর্ব দিকে আসলে প্রশান্ত মহাসাগর, এবং প্রশান্ত মহাসাগর পার হয়েই যদি চলে আসে এই হলুদটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তার মানে বিশ্বের যাদের মধ্যে এখন পাওয়ার কম্পিটিশন চলতেছে, মাঝখানে শুধু প্রশান্ত মহাসাগর। তাহলে চায়নাকে যদি আমি হুমকি হিসেবে দেখি, আমেরিকা হিসেবে, আমি আমেরিকা ধরেন, চায়নাকে আমি হুমকি হিসেবে দেখতেছি, সো মাঝখানে আমার শুধু প্রশান্ত মহাসাগর। সো প্রশান্ত মহাসাগর পার করলেই কিন্তু চায়না চলে আসবে আমার কাছে। তার মানে আমার মাঝখানে দেয়াল দিতে হবে। এই দেয়াল থেকেই আসছে হচ্ছে মূলত আইল্যান্ড চেইনের কনসেপ্ট। তো আইল্যান্ড চেইন, তো এই হচ্ছে দক্ষিণ চীন সাগরের যে জায়গাটা, এবং আমরা এতক্ষণ আলোচনা থেকে দেখছি যে দক্ষিণ চীন সাগরে চায়নার এখন ব্যাপক মিলিটারি অবস্থান আছে। এখানে তার এয়ারবেজ আছে, তার নেভাল বেজ আছে, এবং চায়নার যে সাবমেরিনগুলো আছে, এই সাবমেরিনগুলো কিন্তু এই জায়গা দিয়ে ঘোরাফেরা করে, এবং তারা পার হয়ে প্রশান্ত মহাসাগর পার হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে আগাইলে একসময় তারা প্রশান্ত মহাসাগর পার হলে আমেরিকা পাবে। তো দক্ষিণ চীন সাগর পার হয়ে চায়না যখন প্রশান্ত মহাসাগরে আসবে, তখন আমাদের দেয়াল দিতে হবে। এবং এই দেয়ালটা আপনি কিভাবে দিবেন? সমুদ্রের মধ্যে তো আপনি দেয়াল দিতে পারবেন না। তখন আপনি জায়গায় জায়গায় আপনার মিলিটারি দাঁড় করায় রাখবেন, যে মিলিটারিগুলা এই জায়গাটার নিরাপত্তা দিবে। সেইখান কনসেপ্ট থেকে আসতে প্রথমে ফার্স্ট আইল্যান্ড চেইন। যে আইল্যান্ডগুলোর কথা বলবো, এই সব আইল্যান্ডগুলো হচ্ছে আমেরিকার ভাই ব্রাদার টাইপের, এবং এই সমস্ত জায়গায় ওই রাষ্ট্রের সাথে আমেরিকার মিলিটারি মিলায়ে তারা জয়েন্ট ড্রিল চালায়। এই হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, যেটাকে আমরা বলি হচ্ছে জাপান। জাপানের একবার এইখান থেকে অকিনোয়া হয়ে তাইওয়ান, তাইওয়ান থেকে ফিলিপাইন, ফিলিপাইন থেকে এই বর্নিও দ্বীপ পর্যন্ত, এই টোটাল যে জায়গাটা, এই জায়গায় জুড়ে যে ছোট ছোট দ্বীপ আছে, এই সবগুলা দ্বীপে আসলে আমেরিকার ভাই ব্রাদার টাইপের। এরা সবাই আবার দক্ষিণ চীন সাগর বা হচ্ছে জাপান সাগর বলেন বা উত্তর চীন সাগর, এই জায়গা নিয়ে, এই সাগরের ডিসপিউট নিয়ে এবং ঐতিহাসিক কারণেই চায়নার সাথে একটা তারা কনফ্লিক্টে আছে, এবং চায়নাকে তারা অলরেডি রিস্ক হিসেবে দেখে। তাইওয়ান তো ভাবে যে কোনো মুহূর্তে আমাকে টান দিয়ে নিয়ে যাবে। সো এই সমস্ত দেশের নৌবাহিনীর সাথে আমেরিকার নৌবাহিনী একত্রিত হয়ে এই সমস্ত জায়গা দিয়ে তারা মহড়া চালায়। তো এই হচ্ছে একটা প্রতিরোধের দেয়াল, অদৃশ্য দেয়াল। তার মানে চায়নাকে যদি প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হতে হয়, প্রথম এই জায়গা দিয়ে আমেরিকা তার বাধা হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে ফার্স্ট আইল্যান্ড চেইন। এবং ফার্স্ট আইল্যান্ড চেইন পার হয়েও যদি চায়না ধরেন চলে আসলো ফিলিপাইন সাগরে বা প্রশান্ত মহাসাগরের অংশের মধ্যে, তখন সেকেন্ড আইল্যান্ড চেইন হবে আমেরিকার দ্বিতীয় প্রাচীর। সেকেন্ড আইল্যান্ড চেইন কেমন? এই হচ্ছে জাপানের অংশ, এই ইয়োকোটা হতে সেকেন্ড আইল্যান্ড চেইন, এইখানে হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা আইল্যান্ড বা মারিয়ানা রিপ বলেন, এই জায়গা হয়ে গুয়াম হয়ে এইটা চলে আসবে হচ্ছে একবারে পাপুয়া নিউগিনি পর্যন্ত। তখন এই জায়গাগুলো দিয়ে আমেরিকার যে মিলিটারির অবস্থান থাকবে, এইটা দিয়ে হচ্ছে চায়নার পূর্ব দিকের যে অগ্রগমন, এটাকে বাধা দিবে। এটা হবে সেকেন্ড আইল্যান্ড চেইন। তার মানে ফার্স্ট আইল্যান্ড চেইন একটা দেয়াল, সেকেন্ড আইল্যান্ড চেইন একটা দেয়াল। কিন্তু আসল কথা হচ্ছে এই চেইন কিন্তু একটা না, আসলে চেইন আসলে তিনটা। এই হচ্ছে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে চায়না, আর এই পাশে দেখতেছেন আমেরিকা, মাঝখানে প্রশান্ত মহাসাগর। আমরা এইটাকে বলেছি ফার্স্ট আইল্যান্ড চেইন, এইটাকে বলেছি সেকেন্ড আইল্যান্ড চেইন। ধরেন চায়না ফার্স্ট আইল্যান্ড চেইন ভেদ করে সেকেন্ড আইল্যান্ড চেইন ভেদ করে সে একবারে ধরেন চলে আসছে প্রশান্ত মহাসাগরের ভেতরে, একবারে ভেতরে চলে আসছে। তো এই ভেতরে আসার পরেও এইখানে আছে থার্ড আইল্যান্ড চেইন আমরা পাবো। থার্ড আইল্যান্ড চেইনটাকে একবারে উত্তর মহাসাগর থেকে এসে, এইটা হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এই হাওয়াইটা
একবারে আমেরিকার একটা অঙ্গরাজ্য, মানে এটা হাওয়াইও আমেরিকা, সেইখান থেকে হয়ে তারা চলে আসবে হচ্ছে সলেমন দ্বীপপুঞ্জের এইখানে ফুজি হয়ে পুরা নিউজিল্যান্ড পর্যন্ত। এবং এইগুলা সবই কিন্তু হচ্ছে আপনার আমেরিকার বন্ধুভাবাপন্ন দ্বীপ। তার মানে ফার্স্ট আইল্যান্ড চেইন, সেকেন্ড আইল্যান্ড চেইন, থার্ড আইল্যান্ড চেইন, এখানে আছে কোয়াড, এখানে আছে আকোস। এই আইল্যান্ড চেইন এবং জোট দিয়ে চায়নার পূর্ব দিকে যে অগ্রগমন, এটাতে বাধার দেয়াল তুলবে আমেরিকা। তার মানে আপনি চিন্তা করেন, চায়না কিন্তু এখন ইকোনমিক্যালি বেশ সাউন্ড হলেও মিলিটারিলি এখন কিন্তু সাউন্ড না। তারপরেও আমেরিকা তার সিকিউরিটির জন্য এই প্রতিরোধমূলক ব্যবস্থা রেখে দিয়েছে। এইগুলোকে বলা হচ্ছে ভীষণেরই চিন্তাভাবনা, এবং নিজের সিকিউরিটির পেছনে প্রচুর পরিমাণে অর্থ ব্যয়। এবং এই সমস্ত জায়গায় চিন্তা করেন তো, এই সমুদ্রের মধ্যে এই সমস্ত আইল্যান্ডে নিজের অবস্থান, তাদের সাথে কোলাবোরেশন করা। ধরুন আপনি গুয়ামের সাথে বললেন যে ঠিক আছে ভাই, তোমার ওইখানে আমি একটা নেভাল বেস দিব। গুয়াম তো ফ্রি ফ্রি দিবে না। সো গুয়ামকে আপনার কিছু টাকা পয়সা দিতে হবে, বা গুয়ামের পিছনে আপনার মেধা ব্যয় করতে হবে, এবং সেইখানে আপনার মিলিটারি নৌজাহাজ, এটা তো এরকম না যে ধরেন একটা মোটরসাইকেল নিয়ে রেখে দিলেন, ওইখানে তো আপনার নৌ ফ্লিট নিয়ে রাখতে হবে। তো এটা তো 2-4 টাকার ব্যাপার না। এই জন্য আমেরিকা প্রতি বছর তার সিকিউরিটি পারপাসে মোর দ্যান $1 ট্রিলিয়ন ব্যয় করতেছে, মোর দ্যান $1 ট্রিলিয়ন। এবং আমি বারবার বলেছি যে চায়নার ইকোনমিক মাইট একসময় মিলিটারি মাইটে কনভার্ট হতে পারে, যে ইকোনমিক মাইট ক্যান বি ট্রান্সফার্ড ইনটু মিলিটারি মাইট। সো মিলিটারি চায়না যদি সাউন্ড হয়ে যায়, তাহলে যে কোনো মুহূর্তে সে আমেরিকার জন্য বিরাট বড় থ্রেট হয়ে দাঁড়াবে। এবং সেই থ্রেট প্রতিহত করার জন্য চায়না, এবং সেই থ্রেট প্রতিহত করার জন্যই মূলত আমেরিকা এই ব্যবস্থাগুলো রেখে দিয়েছে। তো এতক্ষণ আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম, যে মিলিটারিলি আগানো চায়নার জন্য এখন বেশ চ্যালেঞ্জিং। কেননা আমেরিকা ইতিমধ্যেই সারা পৃথিবীতে মিলিটারিলি যতটা অগ্রগতি দেখাইছে, চায়নার এই মুহূর্তে দেখানো খুবই টাফ। এবং চায়না যদি দেখাতেও যায়, তাহলে অল্প দিনের মধ্যে তাদের সম্মুখ যুদ্ধ হতে পারে। আর যুদ্ধ, ওয়ার ইজ এ বিজয় গেম, এটাকে দুই পক্ষই আসলে হেরে যাবে। সো ব্যাপক ইকোনমিক লস হবে। এইখান থেকে চায়না বুঝছে যে আমাদের এখন মিলিটারিলি আগালে চলবে না, আমাদের ইকোনমিক্যালি আগাতে হবে। আর ঐতিহাসিকভাবে চায়নার ইকোনমি ছিল বাণিজ্য এবং কানেকশন বেস। এই জন্য চায়না বিশ্বের তার কানেক্টিভিটি বাড়াতে চায়, চায়না বিশ্বের সাথে ওয়েল কানেক্টেড হতে চায়। আর এইখান থেকেই মূলত BRI এর যাত্রা শুরু, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। 2013 সালে চায়নার আজীবন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা আনপ্রেসিডেন্টেড এবং খুবই উচ্চবিলাসী এবং খুবই বোল্ড একটা উদ্যোগ হচ্ছে BRI, যেইখানে সারা পৃথিবীর সাথে চায়না তার কানেক্টিভিটি বাড়াবে। এবং ইডিবির রিপোর্ট মতে শুধুমাত্র এশিয়াতে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করতে হবে শুধুমাত্র এশিয়াতে, সেটা হচ্ছে প্রতি বছর প্রায় $900 বিলিয়ন শুধু এশিয়াতে। তাহলে সারা ওয়ার্ল্ডে কী পরিমাণ প্রয়োজন হবে? চায়না বলছে যে ভাই আমরা আছি। চায়না এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করবে এবং ডেভেলপমেন্ট করে তারা কানেক্টিভিটি বাড়াবে, যেটাই হচ্ছে মূলত BRI। এবং BRI এর অফিসিয়াল ডেটাবেজ মতে, যদিও অ্যাকচুয়াল ইনফরমেশন পাওয়া যায় না, মোটামুটি আমরা বলতে পারি 146 থেকে 150টা দেশ এখন BRI এর সাথে কানেক্টেড। তার মানে বিশ্বের 150টা দেশকে কানেক্ট করে ফেলতেছে BRI। তার মানে সারা পৃথিবীর বাণিজ্য এবং কানেকশনের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে BRI। আর BRI এর হোতাকে, কন্ট্রোলারকে চায়না। সো চায়না এই কানেকশনকে তার পাওয়ার হিসেবে ব্যবহার করবে, মিলিটারি পাওয়ারকে না। বাট যখন এই কানেকশনটা খুবই সফিস্টিকেটেড জায়গায় চলে যাবে, যখন চায়না বুঝবে যে এখন মিলিটারিলি আগানো যায়, তখন চায়না মিলিটারিলি আগাবে। এই 2025 সালে এসে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড বাজেটারি অ্যাসেসমেন্ট একটা চায়নাস চয়েস নামে রিপোর্ট প্রকাশ করেছে, যে 2030 সালের মধ্যে এবং 2050 সালের মধ্যে মিলিটারিলি চায়না কী করবে। এবং সেইখানে রিপোর্টে তারা দেখিয়েছে যে চায়না 2050 সালের মধ্যে তাদের নৌ ফ্লিটে 10টা এয়ারক্রাফট ক্যারিয়ার এবং নেক্সট জেনারেশন এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাড করবে। তার মানে চায়নার মিলিটারি গ্রোথ থাকবে, সেটা অ্যাগ্রেসিভলি না, বাট চায়নার
কানেক্টিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ থাকবে খুবই অ্যাগ্রেসিভভাবে। অ্যাকচুয়ালি সময় বলে দিবে যে বিশ্ব কোন দিকে আগাবে। তো দক্ষিণ চীন সাগর নিয়ে 2টা পর্বে আমাদের যে আলাপ আলোচনা হলো, এটা শুধু আমরা দক্ষিণ চীন সাগরের ভূ রাজনীতি নিয়েই আলাপ আলোচনা করি নাই, এটার সাথে কানেক্টেড আর অন্যান্য বিষয় আমরা আলাপ আলোচনা করেছি। তো বিশ্ব মানচিত্রের কোন অংশের ভূ রাজনীতি নিয়ে আমরা পরের পর্বে আলাপ আলোচনা করতে পারি, এটা কমেন্টে জানাবেন। সবার সাথে পরের পর্বে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।